বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আলোচনা করব পারফরম্যান্স এইচআর ম্যানেজমেন্ট নিয়ে। পারফরম্যান্স এইচআর ম্যানেজমেন্ট এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান তার কর্মীদের কর্মক্ষমতা মূল্যায়ন করে, উন্নত করে এবং সঠিকভাবে পরিচালনা করে। পারফরম্যান্স এইচআর ম্যানেজমেন্ট মূলত দুই প্রকার। এক, ঐতিহ্যবাহী পারফরম্যান্স ম্যানেজমেন্ট, ট্রেডিশনাল পারফরম্যান্স ম্যানেজমেন্ট। দুই, আধুনিক পারফরম্যান্স ম্যানেজমেন্ট অর্থাৎ মডার্ন পারফরম্যান্স ম্যানেজমেন্ট। এখন প্রথম প্রকার যেটা ঐতিহ্যবাহী পারফরম্যান্স ম্যানেজমেন্ট, সেটার একটা উদাহরণ দিচ্ছি। এক শিল্প প্রতিষ্ঠানের মালিক তার কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের কর্মক্ষমতা মূল্যায়ন করার জন্য একটা পদ্ধতি চালু করলেন। এই পদ্ধতি হলো প্রতি বছর শেষে তিনি কর্মকর্তা কর্মচারীদেরকে একটি ফর্ম দিতেন নির্দিষ্ট সময়ের জন্য, মানে কয়েক দিনের জন্য, যেটা ফর্মটা পূরণ করতে হতো, যেখানে তাদের কাজের ফলাফল, লক্ষ্য অর্জন এবং ভুলগুলো লিখিত থাকত। প্রতিষ্ঠানের মালিক এই ফর্মগুলো তাদের কাছ থেকে সংগ্রহ করে মূল্যায়ন করতেন এবং এই ফর্ম দেখে তাদের বেতন বৃদ্ধি বা পদোন্নতি দিতেন। এই পদ্ধতিতে কর্মকর্তা কর্মচারীদের শুধু বছরে একবারই তাদের পারফর্মগুলো নিয়ে চিন্তা করা হতো। বাকি সময় তারা তার উন্নতির জন্য কি কি তার কাজের মধ্যে প্রয়োজন বা কি কি ফিডব্যাক তারা দরকার সেটা হতো না। প্রতিষ্ঠানের সিস্টেমটাও হলো মালিক শুধু কাগজে কলমে এই বছরে একবারই শুধু মূল্যায়ন করতেন, কিন্তু প্রতিটা মুহূর্তের এই টোটাল ইয়ারের মধ্যে এই কাজের জন্য এই সিস্টেমটা ইমপ্লিমেন্ট করার জন্য কোনো যোগাযোগ বা কমিউনিকেশনটা কন্টিনিউ হতো না। এই সিস্টেমটাতেই যেইভাবে এই পারফরমেন্স করা হয় সেটাকে ট্রেডিশনাল পারফরমেন্স ম্যানেজমেন্ট বলে। এই ট্রেডিশনাল পারফরমেন্স ম্যানেজমেন্টে সিস্টেম হলো বছরে বার্ষিক মূল্যায়ন, অর্থাৎ বছরে কর্মীদের শুধু একবারই মূল্যায়ন করা হয়। ফর্ম ভিত্তিক মূল্যায়ন অর্থাৎ কাগজে কলমে শুধু ফর্ম তথ্য সংগ্রহ করা। একমুখী যোগাযোগ অর্থাৎ কর্মীরা শুধু রিপোর্ট জমা দেয় কিন্তু নিয়মিত ফিডব্যাক তারা পান না। তাহলে ঐতিহ্যবাহী পারফরম্যান্স ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা কি পাই? ঐতিহ্যবাহী পারফরম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমে ঐতিহ্য পদ্ধতিতে অর্থাৎ কর্মীরা শুধু ফর্ম পূরণ করবে কিন্তু তাদের উন্নতির জন্য নিয়মিত ফিডব্যাক বা সহায়তা তারা পাবে না। দ্বিতীয়ত, মডার্ন পারফরম্যান্স ম্যানেজমেন্ট, আধুনিক পারফরম্যান্স ম্যানেজমেন্ট। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। একটি ছোট শহরে একটি নামকরা কফি শপ ছিল। এই কফি শপে সব ধরনের কফি তৈরি করা হতো। যার মালিক ছিলেন রিয়া। রিয়া তার কর্মীদের নিয়মিত খবরাখবর নিতেন, কর্মীদের সাথে নিয়মিত কথা বলতেন এবং তাদের কাজের উন্নতির জন্য সহায়তা দিতেন। তিনি প্রতি মাসে একটি ছোট মিটিং করতেন যেখানে কর্মীরা তাদের লক্ষ্য, সমস্যা এবং সাফল্য নিয়ে আলোচনা করতেন। একদিন কাজের সময় একজন কর্মী নাম সুমি কফি তৈরি করার সময়
ভুল করে সুগারের মাত্রা অতিরিক্ত দিয়ে ফেললেন। রিয়া সুমিকে ডেকে তখন বললেন, সুমি, আজকের ভুলটা নিয়ে চিন্তা করবে না, কিন্তু এর থেকে শিক্ষা গ্রহণ করো, যাতে আগামীকাল আরো ভালো তুমি করতে পারো। সুমি রিয়ার কথায় অনুপ্রাণিত হয়ে পরের দিন আরো সতর্কভাবে কাজ করল। রিয়া তার কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং তাদের প্রত্যেকটা স্টেপে উন্নতির জন্য ট্রেনিং ও ফিডব্যাক দিয়ে যেতেন। ফলে কফি শপের কর্মীরা সব সময় নিজেদের উন্নতির জন্য চেষ্টা করতেন এবং কফি শপের ব্যবসাও দিন দিন উন্নতি হতে লাগলো। এই যেই সিস্টেমে রিয়া খবরাখবর বা যোগাযোগ রাখতেছেন বা কাজ করতেছেন, এই সিস্টেমে মডার্ন পারফরম্যান্স ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। এই সিস্টেমটা হলো নিয়মিত ফিডব্যাক, অর্থাৎ কর্মীরা নিয়মিত তাদের কাজের উপর ফিডব্যাক পায়। লক্ষ্য ভিত্তিক, অর্থাৎ কর্মীরা ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে এবং তা অর্জনে চেষ্টা করে। দ্বিমুখী যোগাযোগ, কর্মীরা এবং ম্যানেজমেন্ট লোকেরা উভয়ই আলোচনা করে সমস্যার সমাধান খুঁজে বের করে। তাহলে মডার্ন পারফরম্যান্স ম্যানেজমেন্ট অর্থাৎ আধুনিক পারফরম্যান্স ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আধুনিক পদ্ধতিতে কর্মীরা নিয়মিত ফিডব্যাক পায় এবং তাদের উন্নতির জন্য সহায়তা পায়। তাহলে আমরা দুই প্রকার পারফরম্যান্স ম্যানেজমেন্ট এখানে জানলাম। একটা হলো ট্রেডিশনাল পারফরম্যান্স ম্যানেজমেন্ট আর একটা হলো মডার্ন পারফরম্যান্স ম্যানেজমেন্ট। ট্রেডিশনাল পারফরম্যান্স ম্যানেজমেন্টের পদ্ধতি ফিডব্যাকটা হলো বছরে একবারই। লক্ষ্য ভিত্তিক, সেটাও যে লক্ষ্য অর্জন করার জন্য যে গোলটা সেটাও বছরে একবারই মূল্যায়ন হয়। যোগাযোগ একমুখী, অর্থাৎ একবারই শুধু যোগাযোগ করতে পারে। আর মডার্ন পারফরম্যান্সটা হলো ফিডব্যাকটা নিয়মিত কাজের ফিডব্যাক। যেই গোলটা সে সেট করছে সেই গোলের নির্ধারণ, লক্ষ্য অর্জনের জন্য প্রতিনিয়ত চেষ্টা, এই চেষ্টার উপরে ভিত্তি করে যোগাযোগ হয়। সেই যোগাযোগটাকে দ্বিমুখী, অর্থাৎ কর্মীরা ও ম্যানেজার অথবা রিপোর্টিং বস উভয়ের সাথেই সরাসরি আলোচনা করে সমস্যা সমাধান করে। তাহলে আমরা এইচআর ম্যানেজমেন্টের পারফরম্যান্স ম্যানেজমেন্ট অর্থাৎ কর্মক্ষমতা ব্যবস্থাপনা দুই প্রকার বুঝতে পেরেছি। এই দুই প্রকার কি কি? এক, ঐতিহ্যবাহী পারফরম্যান্স ম্যানেজমেন্ট অর্থাৎ ট্রেডিশনাল পারফরম্যান্স ম্যানেজমেন্ট। দুই, আধুনিক পারফরম্যান্স ম্যানেজমেন্ট অর্থাৎ মডার্ন পারফরম্যান্স ম্যানেজমেন্ট। তাহলে পারফরম্যান্স ম্যানেজমেন্ট পদ্ধতিও ঠিক সেম, দুই প্রকার। এক, ঐতিহ্যবাহী পদ্ধতি, অর্থাৎ ওই যে শিল্প প্রতিষ্ঠানের মতো মালিকের যা শুধু কাগজে কলমে মূল্যায়ন করেন আর কর্মীরা উন্নতির সুযোগ পায় না, যেহেতু তারা তাদের কাজের ফিডব্যাক পান না। আর দ্বিতীয় পদ্ধতি হলো আধুনিক পদ্ধতি অর্থাৎ মডার্ন পারফরম্যান্স ম্যানেজমেন্ট। ওই যে রিয়ার মতো নিয়মিত ফিডব্যাক, কর্মীরা কি করে? নিয়মিত ফিডব্যাক এবং সহায়তা পায়, এবং সহায়তা দিলে কর্মীরা নিজের উন্নতি করে এবং প্রতিষ্ঠানেরও সাফল্য বাড়ে।
তাহলে আমরা এই দুই উদাহরণের মাধ্যমে, এই দুই পদ্ধতির পারফরম্যান্সের মূল্যায়নের মাধ্যমে বুঝতে পারলাম যে পারফরম্যান্স এইচআর ম্যানেজমেন্ট হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিষ্ঠান এবং কর্মী উভয়ই উন্নতি করে। ঐতিহ্যবাহী পদ্ধতির চেয়ে আধুনিক পদ্ধতি বেশি কার্যকর, কারণ এতে কর্মীরা নিয়মিত ফিডব্যাক পায় এবং তাদের উন্নতির জন্য সহায়তা পায়। এটি মূলত কর্মীদের মূল্যায়ন, প্রশিক্ষণ, পুরস্কার ও তার কাজের স্বীকৃতি প্রদানের মাধ্যমে উন্নতির পরিকল্পনা দিয়ে প্রতিষ্ঠান পরিচালিত হয়। এখন এই পারফরম্যান্স ম্যানেজমেন্টের ডিভিশন নিয়ে আলোচনা করতেছি। 4 পার্টস অফ পারফরম্যান্স ম্যানেজমেন্ট। পারফরম্যান্স ম্যানেজমেন্ট সাধারণত 4টি ভাগে আবার বিভক্ত। 1. পরিকল্পনা, প্ল্যানিং। 2. নিরীক্ষণ, মনিটরিং। 3. মূল্যায়ন, ইভ্যালুয়েশন। 4. উন্নয়ন, ডেভেলপমেন্ট। এই ভাগগুলো, এই ডিভিশনগুলো পারফরম্যান্স ম্যানেজমেন্টের একটা পারফরম্যান্স কমিটি একটা পারফরম্যান্স ম্যানেজমেন্ট করার আগে এই 4টা বিভাগকে, এই 4টা বিষয়কে আমলে নিয়ে, এই 4 বিষয় অর্থাৎ প্ল্যানিং, মনিটরিং, ইভ্যালুয়েশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এই 4টা বিষয় পারফরম্যান্স ম্যানেজমেন্ট কমিটি পারফরম্যান্সের ম্যানেজমেন্ট করার সময়, পারফরম্যান্স করার সময় মূল্যায়ন করতে হয়। পারফরম্যান্স কমিটিকে মূল্যায়নের 4 বিভাগ অর্থাৎ 1. পরিকল্পনা বা প্ল্যানিং। 2. নিরীক্ষণ বা মনিটরিং। 3. মূল্যায়ন বা ইভ্যালুয়েশন। 4. উন্নয়ন বা ডেভেলপমেন্ট। এই 4টি বিভাগকে আমলে নিয়ে যে কোনো পারফরম্যান্স মূল্যায়ন করতে হয়। আমি একটা কর্পোরেট কালচারের উদাহরণ দিয়ে আমি এই পারফরম্যান্স ইভ্যালুয়েশনের ব্যাখ্যাটা করতেছি। একটি কর্পোরেট কালচারে মিস্টার রফিক, কোম্পানির ম্যানেজার, যিনি কর্মীদের পারফরম্যান্স বাড়ানোর জন্য উদ্গ্রীব, তার আন্ডারে একজন নাম সজল, সে একজন কর্মী যার পারফরম্যান্স মাঝারি মানের। আরেকজন কর্মী নাম তানিমা, সে নতুন কর্মী যার সম্ভাবনা অসাধারণ। 4. মিনহাজ, একজন কর্মী কিন্তু পুরাতন কর্মী, সে দীর্ঘদিনের কর্মী, পুরাতন কর্মী কিন্তু দক্ষতা ধীরে ধীরে হারাতে বসেছে। এখন আমি প্ল্যানিং এর উদাহরণ দিচ্ছি। এই যে প্ল্যানিং, 1. পরিকল্পনা। একটা উদাহরণ দিচ্ছি। রফিক বস চিন্তা করলেন আমাদের কোম্পানির পারফরম্যান্স বাড়ানোর জন্য একটি দারুণ পরিকল্পনা দরকার। আমরা রফিক বসকে চিনতে পারছি তো না? রফিক বস কোম্পানির ম্যানেজার, যার কথাই 4 আগে বললাম যে রফিক, সজল, তানিমা, মিনহাজ, এই 4 জনের বিষয়টা বলতেছি। রফিক বস ওনাদের কাছে, এই কর্মীদের কাছে চিন্তা করলেন আমাদের কোম্পানির পারফরম্যান্স বাড়ানোর জন্য একটি
দারুণ পরিকল্পনা দরকার। তিনি সবাইকে ডেকে বললেন, আমরা একটা নতুন পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম চালু করব। সবাই তাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে এবং সে অনুযায়ী কাজ করবে। তাহলে কিভাবে পরিকল্পনা সেট করা যায়? পরিকল্পনা কিভাবে সেট হবে? স্মার্ট পদ্ধতিতে পরিকল্পনাটা সেট হবে। স্মার্ট পদ্ধতি বলতে সেই স্মার্ট না, স্মার্ট হলো SMART। স্মার্ট পদ্ধতিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ। স্মার্ট এস হলো স্পেসিফিক অর্থাৎ নির্দিষ্ট, এম মেজারেবল অর্থাৎ পরিমাপযোগ্য, এ অ্যাচিভেবল অর্থাৎ অর্জনযোগ্য, আর রিলেভেন্ট অর্থাৎ প্রাসঙ্গিক, টি অর্থাৎ টাইম বাউন্ড সময় সীমাবদ্ধ। এই যে স্মার্ট, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট অ্যান্ড টাইম বাউন্ড, এই পাঁচটি শব্দ স্মার্ট। এই পদ্ধতিতে প্ল্যানিং সেট করা হবে। এবার দ্বিতীয়, নিরীক্ষণ অর্থাৎ মনিটরিং। সজলের বিষয় যে পারফরম্যান্স যার মাঝারি ধরনের, সজল কাজ করছে কিন্তু মাঝে মাঝে সে ব্যক্তিগত কাজে ঢুকে যায়, যেমন ধরেন ফেসবুকে ঢুকে যায়। তানিমা দারুণভাবে কাজ করছে আর মিনহাজ একটু ধীর গতির হয়ে গেছে। রফিক বস পর্যবেক্ষণ করছেন কে কিভাবে পারফরমেন্স করছে। তাহলে আমরা মনিটরিং সেট করব কিভাবে? কিভাবে মনিটরিং সেট করা হবে? প্ল্যানিংটা কিভাবে করবে? স্মার্টের মাধ্যমে। এখন মনিটরিংটা সেট করা হবে কিভাবে? নিয়মিত ফিডব্যাক দেয়া, নিয়মিত খবরাখবর নেয়া। আর তৃতীয়ত, মূল্যায়নটা কিভাবে করবে? ইভ্যালুয়েশন। বছরের শেষে বস সবাইকে ডাকলেন, অর্থাৎ রফিক বস সবাইকে ডাকলেন। তিনি বললেন, তানিমা দারুণ করেছে, সজলকে আরো মনোযোগ দিতে হবে, আর মিনহাজের জন্য একটি নতুন প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। তাহলে কিভাবে মূল্যায়ন পদ্ধতি সেট করা হবে? 360 ডিগ্রি ফিডব্যাক। 360 ডিগ্রি ফিডব্যাক মানে সহকর্মী, বস, ক্লায়েন্টদের মতামত নেয়া আর কর্ম দক্ষতা রেটিং করা। তাহলে কিভাবে মূল্যায়ন পদ্ধতি সেট করা হবে? 360 ডিগ্রি ফিডব্যাক আর কর্মক্ষমতা রেটিং। চতুর্থ, উন্নয়ন ডেভেলপমেন্ট। রফিক বস সজল ও মিনহাজের জন্য একটি বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করলেন, তানিমাকে পদোন্নতি দিলেন, সবাই উন্নতির পথে এগিয়ে গেল। তাহলে কিভাবে উন্নয়ন পদ্ধতি সেট করা হলো? প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজনের মাধ্যমে। 2, ক্যারিয়ার গ্রোথ প্ল্যান তৈরি করার মাধ্যমে। তাহলে আমরা কিভাবে উন্নয়নটা করব? প্রশিক্ষণ, কর্মশালা আয়োজনের মাধ্যমে। মানে আমরা প্রশিক্ষণ সেট করবো, যার যে কর্মদক্ষতার ঘাটতি আছে সেই অনুযায়ী যার উন্নতি করতে হবে, কি কি উন্নতি করতে হবে এইটা সেট করে, কি কি উন্নতি এটা স্ক্রিন করে আমরা ক্যারিয়ার গ্রোথ প্ল্যানটা কিভাবে করব সেই বিষয়টা পারফরমেন্স অনুযায়ী, পারফরমেন্সের মূল্যায়ন অনুযায়ী তার আমরা
উন্নয়নটা কোথায় কোথায় তার উন্নয়ন করা দরকার সেই উন্নয়ন আমরা এখানে সেট করব। এই 4 উন্নয়ন মিলে যেই বিভাগটা আমরা তৈরি করব পারফরম্যান্স ইভ্যালুয়েশন মনিটরিং সেল থেকে, এই যে প্ল্যানিং, মনিটরিং, ইভ্যালুয়েশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এই 4টা সিস্টেমের সমন্বয়ে যেই পারফরম্যান্স মনিটরিং করা হয় সেটাই আধুনিক পারফরম্যান্স মনিটরিং সিস্টেম। আর তার ভাগে এই পারফরম্যান্স ম্যানেজমেন্ট 4টা ভাগে বিভক্ত। সেই ভাগগুলো এভাবে আমরা সাজাবো, কিভাবে মূল্যায়ন প্ল্যানিং করব, কিভাবে আমরা মনিটরিং করব, কিভাবে আমরা ইভ্যালুয়েশন করব, কিভাবে আমরা ডেভেলপমেন্ট করব। আমাদের অনেকেরই প্রশ্ন, পারফরম্যান্স অ্যাপ্রাইজাল কি এবং কি পারফরম্যান্স ইন্ডিকেটর অর্থাৎ কেপিআই কি? এই বিষয়টা অনেকেই পারফরম্যান্স ম্যানেজমেন্ট থেকে আলাদা বিশেষ কোনো কিছু মনে করে থাকেন। আসলে কি তাই? একটা উদাহরণ দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। মনে করুন আপনি একটি ফুটবল টিমের কোচ। আপনার টিমের খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করতে হবে এবং তাদের উন্নতির জন্য পরিকল্পনা তৈরি করতে হবে। পারফরম্যান্স অ্যাপ্রাইজাল হলো একটি প্রক্রিয়া যেখানে আপনি আপনার টিমের খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করেন। এটি শুধু তাদের ভালো বা খারাপ পারফরম্যান্স তাই নয়, বরং তাদের শক্তি, দুর্বলতা এবং উন্নতির সুযোগগুলোকেও চিহ্নিত করে থাকেন। এখন আপনার টিমের একজন খেলোয়াড় নাম মুগ্ধ, সে গোল করতে খুব ভালো, সে গোল খুব ভালো করতে পারে, কিন্তু ডিফেন্সে আবার সে দুর্বল। আপনি মুগ্ধ পারফরম্যান্স অ্যাপ্রাইজাল করলেন এবং দেখলেন 1 শক্তি, 2 দুর্বলতা, 3 উন্নতির সুযোগ, তার পারফরম্যান্স অ্যাপ্রাইজাল করলেন। এখন শক্তিটা কি? সে তার গোল করার ক্ষমতা। দুর্বলতা, তার দুর্বল দিকগুলো কি করলেন? দুর্বলতাটা ডিফেন্সে সে দুর্বল। এখন আপনি মূল্যায়নটা কি করলেন? উন্নতির সুযোগ। এখন উন্নতির সুযোগ কি করলেন? কিসের উন্নতি? মুগ্ধকে ডিফেন্স ট্রেনিং দিতে হবে। এই যে একটা মূল্যায়ন গ্রাফ করলেন, যে শক্তি, দুর্বলতা, তার উন্নতি, এই মূল্যায়নের মাধ্যমে আপনি মুগ্ধকে তার দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করলেন। আর এই যে সিস্টেমটা আপনি অ্যাপ্লাই করলেন, এটাই হলো পারফরম্যান্স অ্যাপ্রাইজাল। পারফরম্যান্স অ্যাপ্রাইজালের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো কর্মীদের পারফরম্যান্স মূল্যায়ন করা, তাদের শক্তি এবং দুর্বলতাকে চিহ্নিত করে দেখানো এবং তাদের উন্নতির জন্য পরিকল্পনা প্রণয়ন করা। এখন কেপিআই কি? পারফরম্যান্স ইন্ডিকেটর কি? কেপিআই হলো এমন কিছু সূচক বা মাপকাঠি যা দিয়ে আপনি পরিমাপ করতে পারেন যে একজন কর্মী বা টিম কতটা ভালো পারফরম্যান্স করছে। কেপিআই হলো টার্গেট বা লক্ষ্য নির্ধারণ, সেটিং বা লক্ষ্য অর্জনের মাপকাঠি। কেপিআই পদ্ধতি আমরা স্মার্ট ওয়েতে কেপিআই নির্ধারণ করি, অর্থাৎ স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট এন্ড টাইম বাউন্ড। এভাবে আমরা লক্ষ্য নির্ধারণ করি। কেপিআই সেট আপ এভাবে করি। উদাহরণস্বরূপ
আপনার ফুটবল টিমের জন্য কিছু কেপিআই সেট করলেন। কি কি? গোল সংখ্যা, আপনার দলে যারা দলকে যেভাবে সাজালেন দলের কেপিআই, প্লেয়ারদের কেপিআই সেট করলেন। গোল সংখ্যা প্রতি ম্যাচে কমপক্ষে 2টি, ক্লিন শট প্রতি ম্যাচে কমপক্ষে 1টি ক্লিন শট অর্থাৎ 0 গোল, আর পাসের হার 85% সঠিক হতে হবে। এইগুলো যদি থাকে আপনার কেপিআই সে অর্জন করবে। এই কেপিআই গুলো দিয়ে আপনি আপনার টিমের পারফরমেন্স পরিমাপ করতে পারেন। যেমন যদি মুগ্ধ প্রতি ম্যাচে 2টি গোল করে তাহলে সে তার কেপিআই অর্জন করেছে। তাহলে কেপিআই উদ্দেশ্য লক্ষ্য নির্ধারণ করা অর্থাৎ টার্গেট বা গোল সেটিং করা, পারফরম্যান্স পরিমাপ করা, উন্নতির জন্য দিক নির্দেশনা দেয়া। এখন পারফরম্যান্স অ্যাপ্রাইজাল এবং কেপিআই এর মধ্যে সম্পর্ক। পারফরম্যান্স অ্যাপ্রাইজাল এবং কেপিআই একে অপরের সাথে সম্পর্কিত। কেপিআই হলো সেই মাপকাঠি যা দিয়ে আপনি পারফরম্যান্স অ্যাপ্রাইজাল করেন। উদাহরণস্বরূপ কেপিআই, ধরেন মুগ্ধের কেপিআই হলো প্রতি ম্যাচে 2টি গোল করা, আর পারফরম্যান্স অ্যাপ্রাইজাল উদাহরণ হলো মুগ্ধ গত 5 ম্যাচে 1টি করে গোল করছে গড়ে, তাহলে তার কেপিআই অর্জন হয়নি। তাহলে তার পারফরম্যান্স অ্যাপ্রাইজালের মধ্যে আপনি রিকমেন্ড করলেন যে অতিরিক্ত ট্রেনিং দরকার, তার ট্রেনিং দরকার। এখন এই টোটাল পারফরম্যান্স ম্যানেজমেন্টের মধ্যে পারফরম্যান্স অ্যাপ্রাইজাল এবং কেপিআই যুক্ত থাকে। তাহলে পারফরম্যান্স অ্যাপ্রাইজাল এবং কেপিআই পারফরম্যান্স ম্যানেজমেন্টের মধ্যেই অন্তর্ভুক্ত। আমরা পুরোপুরি ক্লিয়ার হলাম। পারফরম্যান্স ম্যানেজমেন্ট হলো একটি বিস্তৃত প্রক্রিয়া যার মধ্যে পারফরম্যান্স অ্যাপ্রাইজাল এবং কেপিআই উভয়ই অন্তর্ভুক্ত। পারফরম্যান্স ম্যানেজমেন্টের লক্ষ্য হলো কর্মীদের পারফরম্যান্স উন্নত করা এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা। তাহলে আমরা পুরোপুরি পারফরম্যান্স ম্যানেজমেন্টের এই সিস্টেমটা বুঝতে পারলাম। কি পারফরম্যান্স ম্যানেজমেন্ট অর্থাৎ আপনি আপনার ফুটবল সম্পূর্ণ টিমের সামগ্রিক পারফরম্যান্স পরিচালনা করছেন। আর পারফরম্যান্স অ্যাপ্রাইজাল হলো আপনি মুগ্ধের পারফরম্যান্স মূল্যায়ন করছেন। আর কেপিআই হলো আপনি মুগ্ধের কি পারফরম্যান্সটা আপনি করছেন, অর্থাৎ যেইটা আপনি লক্ষ্য নির্ধারণ করেছেন বা গোল সংখ্যা নির্ধারণ করেছেন সেই গোল সংখ্যা পরিমাণটা করলেন। তাহলে আমরা টোটাল সিস্টেমে এই পারফরম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম আমরা বুঝতে পারলাম। পারফরম্যান্স অ্যাপ্রাইজাল কর্মীদের পারফরম্যান্স মূল্যায়ন করা, পারফরম্যান্স অ্যাপ্রাইজালের মাধ্যমে কি হয় কর্মীদের পারফরম্যান্স মূল্যায়ন করা, আর কেপিআই এর মাধ্যমে হয় কি পারফরম্যান্সের পরিমাপের মাপকাঠি নির্ধারণ করা। আর পারফরম্যান্স ম্যানেজমেন্ট হলো সামগ্রিক প্রক্রিয়া যার মধ্যে অ্যাপ্রাইজাল এবং কেপিআই উভয়ই অন্তর্ভুক্ত। আজকের লেকচার এখানেই সমাপ্তি। এই সহজ উদাহরণগুলো আপনাদের পারফরম্যান্স অ্যাপ্রাইজাল, কেপিআই তথা সম্পূর্ণ পারফরম্যান্স ম্যানেজমেন্টের ধারণা পরিষ্কার করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আশা করি এখন আপনারা এই বিষয়গুলো সহজেই বুঝতে পেরেছেন। একটু গভীরভাবে মনোযোগ সহকারে লেকচারগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আশা করি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং এরকম পারফরম্যান্স ম্যানেজমেন্টের অন্যান্য স্তম্ভগুলো নিয়ে পরবর্তী সেশনে
আরো আলোচনা থাকবে। সেই সেশনগুলোতে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।